অনুব্রত মণ্ডল ফের আরেকবার বীরভূমের রাজনীতিতে প্রবলভাবেই ফিরে এলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে বীরভূম সফরে যান, সেখানে গিয়ে কেষ্ট তার সাথে দেখা করেন। পরের দিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন। যদিও মিছিলে তিনি ছিলেন না, বাংলা ভাষা নিয়ে যে মিছিল হয়েছে সেখানে তিনি একবার গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় পড়িয়ে আসেন। এবং তারপর যেটা খবর, যে যদিও কোনো ঘোষণা এখনো হয়নি, তাকে আবার এই যে কোর কমিটি তার আহ্বায়ক করা হচ্ছে। একটা সময় এই যে যিনি বীরভূমের জেলা সভাপতি ছিলেন, বেশ কিছুদিন অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরে আসার পর তিহাড় জেল থেকে উনি কিন্তু রাজনীতিতে কোণঠাসা হয়ে গিয়েছিলেন। তখন আমরা দেখেছিলাম যে সেখানে কাজল শেখরা অনেক সামনে, কাজল শেখকে জেলা পরিষদের সভাধিপতি করা হলো এবং অনুব্রতর অবর্তমানে বীরভূমে ভালো ফল করেছিল হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই অনুব্রত ফিরে আসার পরও সে বলা যেতে পারে হালে পানি পাচ্ছিলেন না এবং তার জায়গা ক্রমশ সরতে 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 তাকে জেলা সভাপতির পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়। ইনফ্যাক্ট কোর কমিটির একজন সাধারণ সদস্য হিসাবে তিনি থেকে যান এবং তাকে বলেও দেওয়া হয়েছিল যে কোর কমিটির মিটিংও তিনি যেন না ডাকতে পারেন, কারণ সভাপতি হিসাবে তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি মিটিংয়ে ডাকলেও বিরোধী শিবিরের যারা নেতা আছেন তারা ডাক পাচ্ছেন না, অনুব্রত তার মতো করে জেলা চালাচ্ছেন। তখন অনুব্রত কি করলেন? অনুব্রত মণ্ডল জেলায় কতটা ক্ষমতাশালী সেটা প্রমাণ করার জন্যই কিন্তু উনি আবার মিছিলের আয়োজন করতে শুরু করেছিলেন। এবং যেমন সিউড়িতে মিছিল, যেমন বোলপুরে মিছিল। এই বোলপুরের মিছিলকে কেন্দ্র করেই আপনাদের যদি মনে থাকে যে বোলপুরের আইসি লিটন হালদারের সঙ্গে অনুব্রত মণ্ডলের গোলমাল লাগে। কি না মিছিলে কত লোক, সেটা অনুব্রত যখন লিটনকে যে হুমকি দিচ্ছিল তার থেকে পরিষ্কার হয়ে যায় যে লিটন ঠিকভাবে সেটা জানায়নি। কত লোক হচ্ছিল অনুব্রত, এই বল 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 কত লোক হচ্ছিল বলে যে সুমধুর ভাষণ আমরা শুনেছিলাম, অমৃত বচন, সেখানে কিন্তু মূল গোলমালটার আপত্তির জায়গাটা ছিল কিন্তু তার লোকবল। সেটা তিনি জানান দিতে চাইছিলেন দলীয় নেতৃত্বের কাছে, শীর্ষ নেতাদের কাছে, যে জেলার রাজনীতিতে এখন অনুব্রত মণ্ডলই শেষ কথা। ওই যে তিনি মিছিল করছেন বিভিন্ন এলাকায় এলাকায়, সেটা বিরোধীদের জন্য নয়। অনুব্রত মণ্ডল যে লালমাটির রাজনীতিতে অন্যদের থেকে এগিয়ে, তিনি সেটাই দলকে বোঝাতে চাইছিলেন এবং তার সেই যে ইচ্ছা বা তার যে প্রচেষ্টা, সেটাই বাদ সেরেছিলেন লিটন। তারপরে কিছু জল ঘোলা হলো, স্বাভাবিক যে অডিও ভাইরাল হয়ে গিয়েছিল। আমরা দেখলাম সেখানে আইসির ফোন বাজেয়াপ্ত করা হলো, কিন্তু অনুব্রতকে টাচ পর্যন্ত করা হলো না। অনেক বলা করার পর উনি একবার গেলেন, ওই যেতে হয় বলে পুলিশের থানা এসডিপি অফিসে গেলে প্রায় আবার জামাইয়া ধরে ফিরেও এলেন। তারপর থেকে আর তার কিছুই হলো না। এরপর 21শে জুলাইয়ের সমাবেশের আগের দিন দেখলাম অনুব্রত মণ্ডল সমাবেশ মঞ্চের দিকে গিয়েছিলেন, কিন্তু আগের দিন 20শে জুলাই উনি ঢুকতে পারেননি, ফিরে এসেছিলেন। এবং 21শে জুলাই উনি গিয়েছিলেন কিনা, উনি বলছেন গিয়েছিলেন, কিন্তু প্রেসের সামনে ওনার দেখা হয়নি, যদিও ওনার দাবি উনি গিয়েছিলেন। এই যখন পরিস্থিতি, লোকে ভাবতে শুরু করেছিল যে তাহলে কি অনুব্রত মণ্ডলকে দল ছেটে ফেলছি আরো করে, কিন্তু না, দেখা গেল কেসটার সাংগঠনিক ক্ষমতার উপরই তার দলের ভরসা আছে, নেত্রীর ভরসা আছে। এবং 2026 সালের ভোট বৈতরণী পার করতে তৃণমূলের এই ডাকাবুকো নেতাকে কিন্তু লাগবে। এর ফলে আমরা কি কি ধরুন এখান থেকে আমরা লেসন নিলাম। প্রথমত, যে আপনি যদি দলের কাছে গ্রহণযোগ্য হন, তাহলে আপনি আইন কি বলছে, সংবিধান কি বলছে, তার থেকে আপনি অনেক বেশি গুরুত্বপূর্ণ সেখানে। কারণ
যদি আইনের শাসন গুরুত্বপূর্ণ হতো তাহলে কেষ্টমণ্ডলকে যে ভাষায় উনি কথা বলেছেন আইসির মা এবং তার স্ত্রী সম্পর্কে দল কিন্তু ব্যবস্থা নিত। দল তাকে শুধুমাত্র সে দলের কথা মতো সে ভুল করেছি বলে এই আমি বলতে চাইনি, আমি সম্মান করি এ কথা বলেছে। পরবর্তীকালে যদিও সে বলেছিল না এটা এআই করা হয়েছে, অর্থাৎ তার যে অনুতাপ যে ছিল না সেটা পরিষ্কার করে দিয়েছেন তারপর। আর দলও এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করেনি, কারণ 2026-এর ভোটে অনুব্রত মণ্ডলকে লাগবে। খুব ইন্টারেস্টিং জিনিস, একদিকে অনুব্রত মণ্ডলকে তো রেখে দেওয়া হলো না, আহ্বায়ক করা হচ্ছে, বলা হচ্ছে কিছুদিনের মধ্যে ঘোষণা হবে। যেখান থেকে এই ভাষা আন্দোলন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করলেন সেটাও বোলপুর ঘটনাচক্রে, এবং বলা হচ্ছে রবীন্দ্রনাথের একটা ছবি নিয়ে তিনি হাঁটলেন সেখানে। অথচ এই বোলপুরে দাঁড়িয়েই আমরা যে ভাষা সন্ত্রাস অনুব্রতর মুখে শুনেছিলাম, তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা দল নিলই না, পুলিশ নিলই না। তাহলে বোলপুরের কোন ভাষাটাকে মানুষ বুঝবে যে এই দলটা শাসক দল বই নিয়ে যেতে চায়? এটা কি দুরকম, একটা যারা বুদ্ধিদীপ্ত অংশ, যারা ধরুন বাইরে থাকেন, তাদের কাছে বাংলা বাঙালি আক্রান্ত বলে রবীন্দ্রনাথের ছবি, কিন্তু অন্যদের কাছে অনুব্রত মণ্ডলের মেসেজ যেটা উনি পুলিশকে বললেন, অনুব্রতর পদোন্নতি যদি আহ্বায়ক হিসেবে হয় তাহলে আগামী দিন বোঝাই যাচ্ছে যে এই সংগঠন যারা বা সংগঠক হিসাবে যারা দক্ষ, যারা পার্টিকে 2026-এ বিভিন্ন জেলায় ভালো আসন আর কি দিতে পারবেন, তাদের সবকিছুতে ছাড় আছে। কারণ দলের শীর্ষ নেতৃত্ব হয়তো ভাবছেন যে কারোর বিরুদ্ধে যদি কোনো কড়া ব্যবস্থা নেওয়া এই সময় হয় তাহলে সে বিজেপিতে চলে যেতে পারে, না হলে সে বসে যেতে পারে, দুই ক্ষেত্রেই দলের ক্ষতি। সেটার ভাবনা থেকেই হয়তো কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারছে না। কারণ এই মুহূর্তে কেউ কংগ্রেসে যাবে বলে মনে হয় না, একমাত্র প্রধান বিরোধী দল বিজেপির দিকে যাবে যদি দলের কারোর সঙ্গে মতবিরোধ হয়। সেখানে হয়তো জানি না কেষ্টমণ্ডলের ক্ষেত্রে এই ভাবনাটা ছিল কিনা। তাই কেষ্টকে আবার আমরা হয়তো কিছুদিনের মধ্যেই স্বমহিমায় বীরভূমের রাজনীতিতে আবার হয়তো দাপিয়ে বেড়াতে দেখব, যেখানে সংগঠনই শেষ কথা বলে, যেখানে প্রশাসনটা অনেক দূরে চলে যায়। খালি ভাবছিলাম মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিক সভায় কেষ্টমণ্ডলকে পাশে বসিয়েছিলেন, হ্যাঁ উনি একটা চেয়ারম্যান, একটা ইন্ডাস্ট্রি, রেসপন্সিবল ইন্ডাস্ট্রি নাকি একটা চেয়ারম্যান হিসেবে উনি পাশে বসেছিলেন, তখন কি বার্তাটা সেখানে পুলিশ প্রশাসনের কর্তাদের কাছে গেল? কোন বার্তাটা প্রশাসন দিতে চাইল যে দেখো আগামী দিনে কেষ্টর কথা মেনে চলো, নাকি কেষ্টর কথা না মানলে তোমাদের আর কি যাই করো তোমাদের কথা শোনা হবে না, দলই সুপ্রিম, কেষ্টই সুপ্রিম। এরপরে আমি জানি না যে অন্য পুলিশ অফিসারদের মনোবল কোথায় গিয়ে দাঁড়াবে। এবং ওই যে বললাম যে নিরপেক্ষতা, যে জিনিসটা পুলিশের অন্যতম প্রধান মাপকাঠি, আইনের শাসনের মাপকাঠি, সেটা বহু দূরের বিষয় হয়ে দাঁড়াচ্ছে এই কেষ্টমণ্ডলের আবার ফিরে আসার মধ্যে দিয়ে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।